যদি আর কিছু হয় আপনার কিন্তু আমি চিন্তা খবর দেবো, এরপর জেল ফাঁস যা হয় মাইনে নিব। তুই আমার কিচ্ছু করতে পারবি না। আল্লাহ যার হেফাজত করে পুরো দুনিয়াও তার ক্ষতি করতে পারে না। রাম ছাগল একটা, তোমার মাথা কিগুলো আছে আমার বোঝা শেষ। টিনের ঘরে আমাকে দুজনকে থাকতে দাও, 3 বেলা খাইতে দাও, আর কিছু চাই না। মনে করবেন আমি বিপদে পড়ছি, কোনো কিছু চিন্তা করবেন না, যে এখানে মজা চলে যাবে। আমি মামলা করছি, সাদের নামে মামলা আমি করছি, আর মামলা খাইছে বলে এই বাড়ি দখল করবেন তা হইব না। সাদে আমার ক্ষতি করছে ঠিক আছে, তারপরে সে গ্রামের মাইয়া, আমি চাই না এই বাড়িকে দখল করুন। আপনি বের হয়ে যান। বাবা তুমি ওর সাথে লাগতে গেলে কেন? যত গর্জে তত বর্ষা, আপনি চিন্তা করেন, আল্লাহর উপরে ভরসা রাখেন। নামাজের সময় হয়ে যেতেছে, আমি উজুটা করে আসি, চেষ্টা করে দেখি মনে পড়ে কিনা। দেখো কথা কইয়া আমার কোনো সমস্যা নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? ও দুঃখিত ভাই, আমি যারে ফোন দিছিলাম সে একজন মেয়ে মানুষ। আর কি আপনার মেয়ে মানুষ মনে হয়? অজয়রা ফোন রাখেন। আমি আর তোর কোনো ক্ষতি করতে চাই না। ওস্তাদের কোনো খবর দিচ্ছে মেম্বার সাহেব? না রে, আমার মনে হয় না শুভ এই ব্যাপারে কিছু জানে। কিন্তু আমার মনে হয় এই মেম্বারও জড়িত। আল্লাহই জানে। এই তুমি কোন স্কুলের মাস্টার? তাইলে আরেকটা জ্ঞানের কথা কই, যে মানুষ অন্য মানুষের দুর্বলতা নিয়ে খোঁটা দেয় সে নিজে অক্ষম, কাপুরুষ। এই এই সাবধান, হ্যাঁ? আপনার তো হ্যাঁ চামচা মনে হইতাছে। তা চামচা ভাই আপনার নাম কি? এই চামচা কবি না, একদম মাইরা চামচ দিয়ে খাইয়া বলাম। আইসে যখন ওরে থামাইতে পারলা না, ওরে কথা কইতে দিছ কেন? আব্বা, সাহেব ভাই অন্যায় প্রতিবাদ করছে। তবির কাকা যা যা বলতে কথা কইলো, এটা আপনি দেখলেন না? হ্যাঁ কিছু কইতে পারলেন না? যত ঝটপট আমার লাগে। বড় মধ্যে কথা কইতে আইসুস কেন? যা তুই ভিতরে যা। তুমি তো পোলাডারে বিপদে ফালাইবা, সেই সাথে আমাগরও বিপদে ফালাইবা। আমার নিয়ে চিন্তা করেন না চাচা। আমি কাজের খোঁজে গেলাম। তোমার কোনোদিন কষ্টের কাম করতে দেখি নেই, তুমি পারবা? দরকার লোকমান সব পারে। হে আল্লাহ, জানি না কোন পাপের শাস্তি পাইতাছি। মেহরবানি কইরা আমারে তাড়াতাড়ি সুস্থ করে দাও মাবুদ। যে বাড়িতে আশ্রয় নিচ্ছি সেই পরিবারের উন্নতি আর কল্যাণ দান করো। সরকারি কাজে দফা রফা শেষ করে দিব। যাও যাও কইতাছি। লোকন তুই কই গেছিলি? আপামনি মাটি কাটার কাজে গেছিলাম। হায় আল্লাহ, তুই মাটি কাটতে গেছিস কোন দুঃখে? আপামনি, লোকমান যদি কামে না যাইতো তাহলে আঙ্গু তিনজনের আর খাওয়ান জুটতো না কপাল। সালমা, আছে তরকারি কি কি রাঁধছো? আহমনির প্লেট খালি, আহমনির দাও। লোকমান, আমার কারণে তোর জীবনটা নষ্ট হয়ে গেল রে। ভাই আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না। মেম্বার মিছা। সে তো আর জানে না সে আমার কাছে কতটা আপন। রুমে চোখ বন্ধ করে শুয়ে থেকে এইসব ভাবতেছি আর চোখে দিয়ে পানি পড়তেছে। হঠাৎ বুঝতে পারলাম রুমে কেউ ঢুকলো। চোখে খুলে দেখি নেহা দাঁড়িয়ে আছে। আমি বললামও কিছু বলবি? আমি তো তোর কেউ না। হতাশ মুখ হতাশ মুখ। নেহা এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, ভাইয়া তুমি আমাকে এত ভালোবাসো? আমাকে মাফ করে দাও ভাইয়া, আমি বুঝতে পারিনি আমার কথা দ্বারা তুমি এত কষ্ট পাবে। জোরে ক্রন্দনরত মুখ, জোরে ক্রন্দনরত মুখ। আমি ভেবেছিলাম আমার আম্মু মারা যাওয়ার পরে এই পৃথিবীতে কেউ আর আমাকে ভালোবাসবে না, কেউ আমার সাথে ভালো ব্যবহার করবে না। কিন্তু আল্লাহর রহমতে আমি একজন ভাইকে পেয়েছি যে নিজের থেকে বেশি আমার কেয়ার করে। প্লিজ ভাইয়া আমাকে ক্ষমা করে দাও। জোরে ক্রন্দনরত মুখ, জোরে ক্রন্দনরত মুখ, জোরে ক্রন্দনরত মুখ, জোরে ক্রন্দনরত মুখ। কান্না করতে করতে আমিও ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, তুই কেন বুঝিস না তোরা ছাড়া এই দুনিয়ায় আর কেউ নেই। আমার যা কিছু আছে সব তো তোদের জন্যই। আমি এসব রেখে কি করব বল? এখন বল তুই যাবি কিনা? নেহা মুচকি হেসে বলল, হুমম আমি যাব। আমি এই তো আমার ভালো আপু। আমার মেয়ে কি করতেছে? নেহা, তোমার মেয়ে আমার রুমে ঘুমিয়ে গেছে। আমি ও হহ। নেহা ভাইয়া আমি গেলে তো মিমকেও নিয়ে যেতে হবে। আমি হুমম যাব, তো সমস্যা কোথায়? নেহা, কেউ কিছু মনে করবে না তো? আমি কে কি মনে করবে? আর বেশি সমস্যা হলে মিমের জন্য একটা সিটের বিল পে করে দিব। নেহা হুমম, ও আমার তো মনেই নেই যে
তোমার মেয়ের মামুনি তো আবার কলেজের ম্যাম, সমস্যা হওয়ার কথাই নেই। তো ভাইয়া তোমার মেয়ের মামুনি কবে বাসায় আনতেছ? জিভ বার করে কাটা ও চোখ মারা মুখ, জিভ বার করে কাটা ও চোখ মারা মুখ, জিভ বার করে কাটা ও চোখ মারা মুখ। আমি নেহা, মার খাবি কিন্তু, বেশি পেকে গেছিস তাই না? তুই রুমে যা, আমি ঘুমাবো। নেহা আচ্ছা ঘুমাও, আমি ভাবির সঙ্গে কথা বলি। আমি কি হহ? নেহা কিছু না বলেই রুম থেকে দৌড়। আমি মনে মনে বললাম পাগলি একটা, ঘুমিয়ে পড়লাম। বিকেলে মিম এসে ডাকতেছে, মিমো বাবাই ও তো আদোকে ঘুলতে দাবো। আমি ওকে আম্মা তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ফ্রেশ হয়ে এসে আসরের নামাজ পড়ে মিম আর নেহাকে নিয়ে ঘুরতে বের হলাম। একটা পার্কে এসে বাইক থামালাম। এই পার্কটা বেশ গোছানো। পার্কটা আমার বাসা থেকে বেশ দূরে, আবার কলেজের থেকে কাছে, কেননা কলেজ আমার বাসা থেকে পূর্বে আর পার্কটা কলেজ থেকে পশ্চিমে। আর বন্ধুদের সূত্রে জানতে পারলাম সামিয়া এই পার্ক থেকে পশ্চিমে একটু দূরে একটা বাসা ভাড়া নিয়ে থাকে। যাকগে, আমি আমার মেয়ে আর বোনকে নিয়ে একটা ফুচকার দোকানে গেলাম। নেহা আবার ফুচকা খেতে বেশ পছন্দ করে। নেহার দেখা দেখি আমার মেয়েও ফুচকা খাওয়া শিখেছে। ওরা ফুচকা খাচ্ছে আর আমি কফি খাচ্ছি। আমরা যেই টেবিলে বসে খাচ্ছি সেই টেবিলে 4টা চেয়ার দেওয়া আছে। আমার সামনের 2 চেয়ারে মিম আর নেহা বসে থেকে ফুচকা খাচ্ছে, আর আমার পাশের চেয়ারটা ফ্রি আছে। হঠাৎ মিম মামুনি মামুনি বলে চিৎকার করতে লাগলো। পিছনে ফিরে দেখি সামিয়া আসতেছে। আমি একবার সামিয়ার দিকে তাকিয়ে দেখে আবার চোখটা নামিয়ে কফি খাওয়ায় গভীরভাবে মনোযোগ প্রদান করলাম, যাতে সামিয়া বুঝতে পারে আমি তাকে দেখিনি। মিম চেয়ার থেকে নেমে সামিয়ার কাছে গেল, আর সামিয়া মিমকে কোলে তুলে নিল। সামিয়া আমার পাশে এসে দাঁড়াতেই নেহা বলল, হারে ভাবি যে কেমন আছেন? আমি নেহার দিকে রক্তিম চোখে তাকালাম। নেহা ভয়ে ঢোক গিলতেছে। সামিয়া আলহামদুলিল্লাহ। ননদি তুমি কেমন আছো? নেহা আমিও ভালো আছি ভাবি। সরি আপু। ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে সামিয়া আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? আর তুমি আমাকে ভাবি বলেই ডাকতে পারো। আমি নেহা, তোর আরও কি ভাই আছে নাকি? জানার পরেও নেহা কেন? অবাক হয়ে আমি, এই ম্যাম তোকে ভাবি ডাকতে বলতেছে যে, আর তোকে ননদি বলতেছে। সামিয়া, নেহার ভাই তো নেহার সামনেই বসে আছে, তাই না ননদি? কৃত্রিম হাসির মুখ, কৃত্রিম হাসির মুখ, কৃত্রিম হাসির মুখ। নেহা হুমম ভাবি। আমি মনে মনে বললাম, শালি তুই আমার বোনকেও হাত করে ফেলেছিস। নেহা, কি ব্যাপার মিস্টার, আমাকে বসতে বলবেন না নাকি? আমি ধীরে ধীরে বললাম, ও আমার মতো চরিত্রহীন ছেলের পাশে আবার বসবেন? শাহিদের কথাটা সামিয়ার কলিজার মধ্যে তীরের মতো ঢুকল। কিন্তু সামিয়া ভাবতেছে, তুমি আমাকে যতই অবহেলা করো আর কথা শোনাও, তবুও আমি তোমার পাশে থাকব, তোমাকে আবার আমার করবই। সামিয়া মুখটা কালো করে আমার পাশে বসল। মিম এখনো সামিয়ার কোলে আছে। সামিয়া টেবিল থেকে ফুচকার প্লেটটা হাতে নিয়ে মিমকে তুলে খাওয়াতে লাগলো। আমি মিমের খাওয়া দেখতেছি। আমাকে তাকিয়ে থাকতে দেখে মিম বলল, বাবাই তুমি খাবে? আমি, না আম্মু তুমি খাও। সামিয়া তুলে মিমের মুখে দিচ্ছে আর মিম খাচ্ছে। মনে হচ্ছে মা তার মেয়েকে তুলে খাওয়াচ্ছে। হঠাৎ মিম বলল, বাবাই আজকে মামনিতে বাতাই নিয়ে দাবো। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আমার মেয়ে যে আমাকে এই রকম পরিস্থিতিতে ফেলবে তাকে জানে। সামিয়া, না আম্মু আমি এখন যাব না, পরে একেবারে যাব তোমার বাবাই এর বাসায়। আমার দিকে তাকিয়ে আমি ওই আশায় বসে থাকো। ধীরে ধীরে মিমো আততা মামুনি। খাওয়া দাওয়া শেষ করে বিল মিটিয়ে ফুচকার দোকান থেকে বের হয়ে বাইকের কাছে আসলাম। সামিয়া মিমকে অনেকগুলো চকলেট কিনে দিয়ে কপালে একটা চুমু দিয়ে নেহার কাছে দিয়ে আমার কাছে এসে বলল, কালকে কলেজে তাড়াতাড়ি এসো, কাজ আছে, বলেই চলে গেল। আমি ওদের দুজনকে নিয়ে বাসায় আসলাম। রাতে মিমকে আমার বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। ফজরের ঘুম থেকে উঠে নামাজ পড়ে আব্বুর কবরে যায়ে দোয়া করে চলে আসলাম। 8টার দিকে কলেজে যাওয়ার জন্য বের হচ্ছি, হঠাৎ ফোনটা বেজে উঠল। পকেট থেকে বের করে দেখি সিফাত ফোন দিয়েছে। আমি রিসিভ করে বললাম, আমি আসসালামু আলাইকুম, কেমন আছিস? সিফাতও ওয়ালাইকুমুস সালাম, আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আমি আলহামদুলিল্লাহ। কিছু বলবি কি? সিফাতও হুমম শাহিদ, তুই এখনই রাজশাহীতে চলে আয়। আমি কেন? ভয় পেয়ে। সিফাতও আন্টি, মানে তোর আম্মু খুব অসুস্থ, মেডিকেলে ভর্তি করানো আছে। আমার আম্মুর যদি কিছু হয় তাহলে আমি কি করে বেঁচে থাকব? আমি আচ্ছা যাব, কিন্তু আমি নার্সের বেশে যাব, তুই সে ব্যবস্থা কর।
সিফাতও ঠিক আছে, তুই আয়। ফোনটা কেটে দিয়ে রুম থেকে বের হয়ে দেখি নেহা আর মিম রেডি হয়ে সোফায় বসে আছে। আমি নেহার কাছে যাই বললাম, ও নেহা, আমি আজকে কলেজে যাব না, চল তোদের নামিয়ে দিয়ে আসি। নেহা, কেন, কোথাও যাবে নাকি? আমি একটা কাজ আছে, একটু বাহিরে যাব। নেহা, আচ্ছা। মিম, বাবাই কোথায় যাবে? আমি একটু বাহিরে যাব আম্মু, তুমি তোমার আন্নির সাথে থাকবে আর আমি আসার সময় তোমার জন্য চকলেট নিয়ে আসবো। আচ্ছা। মিম, আততা বাবাই। আমি বাইকে করে নেহা আর মিমকে কলেজে নিয়ে যাই, নামিয়ে দিয়ে বললাম, তোদের ছুটির সময় ড্রাইভার আঙ্কেলকে ফোন করে আসতে বলিস, আর তোরা যেন একাই বাসায় যাস না। নেহা, ঠিক আছে ভাইয়া। তুমি কখন আসবে? আমি সন্ধ্যায় বা রাতে। নেহা, আচ্ছা, সাবধানে যেও। আমি হুমম। এরপরে ইকবাল, রিয়াদের সঙ্গে দেখা করে বাসায় আসলাম। আজকে সাকিব কলেজে আসেনি। বাসায় এসে বাইকটা রেখে দারোয়ান চাচাকে বলে বের হলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্য। কিছুক্ষণ আগে অনলাইনে টিকিট কেটেছিলাম। বাসে উঠে বসতেই মনে পড়ল আজ থেকে 3 বছর আগের কথা। কতদিন পরে আজ নিজের শহরে যাচ্ছি। বাসের সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম। এটা একটা আমার বাজে অভ্যাস। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সামিয়া, নেহা, আজকে তোমার ভাইয়া আসেনি? নেহা, না ভাবি, ভাইয়ার কি যেন কাজ আছে তাই একটু বাইরে গিয়েছে। সামিয়া, হো হো হো, মন খারাপ করে, শয়তান, আজকে একটু তাড়াতাড়ি কলেজে আসতে বলেছিলাম আর তিনি কাজে গেছেন। ঢপ দেখে আর বাঁচি না, মনে মনে। নেহা, ভাবি, মন খারাপ করো না, চলে আসবে। এখনই এই অবস্থা, বিয়ের পর না জানি। সামিয়া লজ্জা মাখা মুখে একটা মুচকি হেসে বলল, পাজি মেয়ে কোথাকার। মিম, মামুনি আমাল তোকলে থ্রেট হয়ে দিতে। সামিয়া, হোকে আম্মু, চলো তোমাকে আরো চকলেট নিয়ে দেয়। মিম, হুমুম মামুনি তলো। এরপর নেহা, সামিয়া আর মিম ক্যান্টিনে গেল। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। দীর্ঘ সফর করে চলে আসলাম সেই অবিশ্বাসীদের শহরে। বাস থেকে নেমে সিফাতকে ফোন দিলাম। আমি এসেছি, তুই কোথায়? সিফাতও, তুই 1 মিনিট দাঁড়া। আমি ঠিক আছে। একটু পরেই সিফাত আসলো, আমাকে দেখার সাথে সাথে জড়িয়ে ধরল। আমিও জড়িয়ে ধরলাম। প্রায় 3 বছর পরে সিফাতের সঙ্গে দেখা। অনেক চেঞ্জ হয়েছে, তবে রাফির কয়েকবার ঢাকায় গিয়েছিল আর সেখানে তার সঙ্গে কয়েকবার দেখা হয়েছিল। ভালো মন্দ জিজ্ঞাসা করার পরে সিফাত আমাকে মেডিকেলে একটি ডাক্তারের কেবিনে নিয়ে গেল। তবে যাওয়ার সময় আমার মুখে মাস্ক ছিল, ফলে যারা আমাকে দেখেছে তারা চিনতে পারেনি। ডাক্তারের কেবিনে যাইয়ে দেখি আমার কয়েক বছরের এক বড় ভাই মাহফুজ বসে আছে। তবে সে 3 বছর আগে মেডিকেলের স্টুডেন্ট ছিল, তাহলে সে এখন ডাক্তার। তবে তার সাথে আমাদের ফ্রেন্ডলি ভাবটাই বেশি ছিল। যাকগে, আমাকে দেখে মাহফুজ ভাই জড়িয়ে ধরলেন, আমিও জড়িয়ে ধরলাম। বেশ কিছুক্ষণ কথা বলার পর সিফাত আমাকে নার্সের ড্রেস দিল, আর আমি সেগুলো পরে নিলাম। সব কিছু চেঞ্জ করে একেবারে ক্ষণিকের নার্স হয়ে গেলাম। এরপরে মাহফুজ ভাই, সিফাত আর আমি কেবিন থেকে বের হয়ে হাঁটতে লাগলাম আম্মুর কেবিনের উদ্দেশ্যে। আম্মুর কেবিনের সামনে যাইয়ে দেখি আমজাদ চৌধুরী বিপরীতমুখী হয়ে ফোনে কারো সাথে যেন কথা বলতেছে। তবে বুঝতে পারিনি, কিন্তু কথা শুনে বুঝতে পারলাম এটা আমজাদ চৌধুরী। আম্মুর কেবিনের ভিতরে পা বাড়ালাম, বুকের ভিতর ধুকপুক ধুকপুক করতেছে। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে কেবিনের ভিতরে ঢুকলাম। কেবিনের ভিতরে ঢুকে যা দেখলাম তা দেখে তো আমার পর্ব 21 ক্যারেট ক্যারেট ক্যারেট। আম্মুর কেবিনের দিকে পা বাড়ালাম, বুকের ভিতর ধুকপুক ধুকপুক করতেছে। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে কেবিনের ভিতরে ঢুকলাম। কেবিনের ভিতরে ঢুকে যা দেখলাম তাতে আমার চোখ দিয়ে আপনা আপনি পানি বের হয়ে হচ্ছে আর চোখ দুটি অন্ধকার হয়ে আসতেছে। আমি কাকে দেখতেছি? আমার আম্মুকে চিনাই যাচ্ছে না। চেহারাটা শুকিয়ে গেছে, মনে হচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়া করে না। চোখের নিচে কালো দাগ পড়েছে, হয়তোবা আমার জন্য কান্না করতে করতে চোখের নিচে এমন দাগ পড়েছে। বেডের সঙ্গে লেপ্টে শুয়ে আছে। আম্মুর একপাশে ভাইয়া আর অন্য পাশে ভাবি বসে আছে। ভাবির কোলে একটা ছেলে সন্তান, মনে হয় এটা তাদের ছেলে। মাহফুজ ভাই আম্মুকে চেক আপ করার জন্য আম্মু কাছে গেলেন। ভাইয়া আর ভাবিকে উদ্দেশ্য করে বললেন, সাইম ভাই, আপনি আর ভাবি একটু বাহিরে যাবেন প্লিজ, রোগীর চেক আপ করবো, তো আপনারা বাইরে গেলে ভালো হতো। সাইম আহমেদ, আচ্ছা ভাই, ঠিক আছে, যাচ্ছি। ভাইয়া আর ভাবি কেবিন থেকে বের হয়ে গেল। তবে যাওয়ার সময় ভাইয়া আমার দিকে কয়েকবার সন্দেহের চোখে তাকালো। ভাইয়া আর ভাবি যাওয়ার পরে আমি দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে আসলাম।
আমি লাগাতে যাওয়ার কারণ হলো যাতে সবাই বুঝতে পারে আমি একজন নার্স। আর দরজা লাগানোর মাধ্যমে নার্সের কাজটাই প্রকাশ করলাম। আম্মুর মাথার কাছে যাইয়ে বসলাম। আম্মু এতক্ষণ ঘুমিয়েছিল। আমি আম্মুর কপালে হাত বুলিয়ে দিতেই আম্মু জেগে গেল। আম্মু চোখ খুলেই বলতে লাগলো, বাবা শাহিদ কই তুই? একবার আমার কাছে আয় বাবা। এসে আম্মু বলে ডাক, কোথায় গেলি তুই? জোরে ক্রন্দনরত মুখ, জোরে ক্রন্দনরত মুখ, জোরে ক্রন্দনরত মুখ। আম্মু এসব বলতেছে আর চোখ দিয়ে পানি ফেলতেছে। আমিও নীরবে কান্না করতেছি। আম্মু চোখ বন্ধ করে আবার বলতে লাগলো, শাহিদ বাবা আমি আর বাঁচব না বাবা, কোথায় আছিস একবার আমার কোলে আয় বাবা। এই তোরা কোথায় আছিস আমার শাহিদ, আমার কোলে এনে। হঠাৎ আম্মু কথা বলা বন্ধ করে দিল কেন? মাহফুজ ভাই দেখে বলল সেন্সলেস হয়ে গেছে। এরপরে আমি আম্মুকে একবার দেখে আবার মাহফুজ ভাই আর সিফাতের সাথে মাহফুজ ভাইয়ের কেবিনে আসলাম। কেবিনে এসে সোফায় ধপাস করে বসে পড়লাম। এমন পরিস্থিতিতে কেমন করে আমার আম্মুকে রেখে চলে যাব? চোখের সামনে আমার জন্মদাত্রীর এমন অবস্থা কেমন করে সহ্য করি? আমি তো আর কিছুই করতে পারবো না, সেই অধিকার আমার নেই। দূর থেকেই আমাকে কেঁদে কেঁদে বালিশ ভিজাতে হবে। আমি মাহফুজ ভাইয়াকে বললাম, ও ভাইয়া আমার আম্মুর অবস্থা এখন কেমন? মাহফুজ ভাইয়া হাসলে, শাহিদ তোমার আম্মুর অবস্থা এখন বেশ খারাপ, তুমি এখানে চলে এসো। বলা তো যায় না কখন কি হয়। আর তোমার আম্মুর এই অবস্থা শুধু তোমার জন্য চিন্তা করে। তাই বলি কি ভাই তুমি আবার তোমার মায়ের কোলে ফিরে এসো। সিফাতো, হ্যাঁ শাহিদ তুই ফিরে আয়। দেখলি তো আজকে আন্টি তোর জন্য কেমন আচরণ করলো। শুধু আজকে নয়, আন্টিকে হাসপাতালে ভর্তি করানোর পরে প্রতিদিন আমি দেখতে আসতাম, আর প্রতিদিনই আন্টি তোর জন্য কান্না করত। প্লিজ ভাই সব কিছু ভুলে আবার ফিরে আয়। মানুষের তো ভুল হতেই পারে। প্লিজ ভাই তুই চলে আয়। আমি আর কি বলবো, আমারও তো মন চায় মায়ের কাছে ফিরে এসে সেই ছোট্টবেলার মতো মায়ের কোলে মাথা রেখে শুয়ে থেকে রাখাল ছেলের পিঠা গাছের গল্প শুনতে, সেই আলাউদ্দিনের আশ্চর্যের প্রদীপের গল্প শুনতে, কোলে শুয়ে থেকে চাঁদের সাথে গল্প করতে, মায়ের হাতে ভাত তুলে খাইতে। কিন্তু এক অজানা শক্তি এসে বাধা দিচ্ছে। ওদের সঙ্গে কিছুক্ষণ কথা বলে আবার আম্মুর কেবিনে গেলাম। কেবিনে ঢুকে দেখি ভাবি আম্মুর পাশে বসে আছে। আমি প্রেশার চেক করার বাহানায় আম্মুকে দেখে হাসপাতাল থেকে বাইরে আসলাম। বাহিরে এসে সিফাতকে বলে বাস স্ট্যান্ডে চলে আসলাম। বাসে উঠে সিটে বসতেই ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি নেহা ফোন দিয়েছে। কেটে দিয়ে আমি ফোন দিলাম। নেহা রিসিভ করে বলল, নেহা আসসালামু আলাইকুম, ভাইয়া কোথায় আছো? আমি ওয়ালাইকুমুস সালাম, বাসে উঠেছি। নেহা, হো হো, কখন তুমি বাসায় পৌঁছবে? আমি সন্ধ্যায়। মিম কোথায় আছে? নেহা আমার সঙ্গেই আছে, কথা বলবে? আমি হুমম দে। মিমো আততালামু আলাইকুম, বাবাই কোথায় আতো? আমি ওয়ালাইকুমুস সালাম, বাসে উঠেছি আম্মু। তুমি কি করতেছ? মিমো আমি মামনিল তোলে থুয়ে আতি। আমি কি হহ, তোমার মামুনি আমার বাসায় কেন? সামিয়া, আমি থাকবো না তো কে থাকবে? আমি আপনি আমার বাসায় কেন? তারপরে আবার আমার অনুমতি না নিয়ে আর এসবের মানে কি? সামিয়া, বারে আমি আমার হবু স্বামীর বাসায় থাকবো, এতে আবার কার অনুমতি লাগবে? আর এসবের মানে তুমি ভালো করেই জানো। আমি দেখুন এসব বাদ দিন, এসবের আর আশা করেন না, হয়তো আপনারই ভালো হবে। বলেই ফোনটা কেটে দিলাম। কথা বলার আর ইচ্ছে নাই। একটু পরে বাস ছেড়ে দিল। বাস তার আপন গতিতে চলতেছে, আর আমি বাইরের দিকে তাকিয়ে আছি। ভাবতেছি আম্মু আমাকে ছাড়া থাকবে কি করে? আম্মুর যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে আর ক্ষমা করতে পারবো না। আচ্ছা, আমি কি ফিরে আসব? আবার কি তৈরি হবে তাদের সাথে আমার আজ থেকে 3 বছর আগের সেই সম্পর্ক? তাদের হলেও আমার কিন্তু হবে না তাদের প্রতি সেই ভালোবাসা, সেই শ্রদ্ধা। তবে আম্মুর প্রতি আমার সেই ভালোবাসা, সেই শ্রদ্ধা একই থাকবে, বরং তার থেকে বেশি আম্মুর প্রতি আমার ভালোবাসাটা বৃদ্ধি পেয়েছে। কারণ একটা মা তার ছেলেকে কতটা পরিমাণ ভালোবাসে সব সময় তার কথা বলবে, তার চিন্তায় নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিবে। সব মায়েরাই মনে হয় এমনি হয়। হে আল্লাহ, আপনি আমার আম্মুকে সুস্থতা দান করুন। ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলাম ফোনের রিংটোনের আওয়াজে। পকেট থেকে বের করে দেখি রাফি ফোন দিয়েছে। আমি রিসিভ করলাম। রাফি, হ্যালো শাহিদ, তুই নাকি রাজশাহীতে এসেছিস? আমি হুমম, তুই কখন ফিরবি? রাফি তার বাবার এক কাজের জন্য সাথে সিলেটে গেছে, যা আমাকে সিফাত বলল। রাফি, আজকে রাতে বের হব। আমি, ও হহ। রাফি, তুই আজকে না হয় আমার বাসায় যা, আমি আসতেছি তো।
আরে না, আমি বাসে উঠেছি, ঢাকায় যাব। রাফি আচ্ছা, ভালোভাবে যাস। আমি ঠিক আছে। ফোন রেখে সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম। বেশ কিছু সময় ধরে ঘুমালাম। বাসের হেল্পারের ডাকে ঘুম ভাঙল। বাস থেকে নেমে ড্রাইভার আঙ্কেলকে ফোন দিয়ে আসতে বললাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সন্ধ্যা 7টা বেজে গেছে। তার মানে মাগরিবের আজান হয়ে গেছে। হায় হায় আল্লাহ, আপনি আমাকে এত ঘুম কোথা থেকে দিয়েছেন। পাশের একটা মসজিদে যায়ে নামাজ পড়ে বের হয়ে আসলাম। একটা দোকানে যায়ে আমার মেয়ের জন্য এক বক্স চকলেট আর নেহার জন্য 1 প্লেট ফুচকা কিনলাম। একটু পরে ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে আসলেন। গাড়িতে উঠে বসে পড়লাম। প্রায় 20 মিনিট পর বাসায় এসে পৌঁছলাম। গাড়ি থেকে নেমে দরজার কাছে যায়ে কলিং বেল বাজাতেই নেহা এসে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকে ফুচকা আর চকলেটের বক্স আমার রুমে নিয়ে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি আমার মেয়ে আমার রুমে কি যেন খুঁজেতেছে। আমি ওকে কোলে তুলে নিয়ে বললাম, কি হয়েছে আমার আম্মুটা? কি খুঁজতেছে? মিমো আমাল তো কোলে তুই। আমি আমার মেয়েকে তার জন্য আনা চকলেটের বক্সটা দিলাম। এটা পেয়ে তো সে খুশিতে লাফাতে শুরু করেছে। আমি ফুচকার প্যাকটা নেহা দিয়ে দিলাম। নেহাও ফুচকা পেয়ে খুশি যে লাফাতে লাগলো। ওদেরকে হাসি খুশি রাখতে পারে আমাকে দুনিয়ার শ্রেষ্ঠ সুখী মনে হচ্ছে। যাকগে, হাসি খুশির মাধ্যমে কেটে গেল রাতটা। সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম। কলেজ শেষে সামিয়ার অফিসে গেলাম। সেখানেও নিত্য দিনের ন্যায় একই কথা। ওদেরকে নিয়ে বাসায় আসলাম। এভাবে কেটে গেল 2 দিন। আজকে প্রিন্সিপাল স্যার বলেছেন আগামী কাল সকাল 7টায় ট্যুরে যাওয়ার জন্য বাস ছেড়ে দিবে। সবাইকে কলেজের ক্যাম্পাসে উপস্থিত হতে হবে। আর মিমের যাওয়া নিয়ে কোনো প্রকার ঝামেলা হয়নি, বরং সবাই খুশি হয়েছে। এই রকম একটা কিউটি বাচ্চা প্লাস ফ্রেন্ডের মেয়ে তাদের সাথে যাচ্ছে ভাবা যায়। বলতে গেলে এটা তাদের ভাগ্য। কৃত্রিম হাসির মুখ, কৃত্রিম হাসির মুখ, কৃত্রিম হাসির মুখ। আজকে বিকালে ঘুম থেকে উঠতেই নেহা বায়না ধরল আমাকে নিয়ে শপিং মলে যাবে। আমিও আর না বললাম না, কারণ কালকে এক জায়গায় যাবে, কিছু তো কেনাকাটা প্রয়োজন। তাছাড়া আমারও কিছু কেনাকাটা করার ছিল। সন্ধ্যার আগে আমি, মিম আর নেহা এই 3 জন গাড়ি নিয়ে শপিং মলে গেলাম। আসলে শপিং করতে যাওয়ার সময় বাইক নিয়ে যেতে আমাকে ভালো লাগে না। একাই গেলে সেটা ভিন্ন কথা, কিন্তু একসাথে 2-3 জন গেলে সমস্যা। একে তো কয়েক খালি ব্যাগ, তার উপর আবার আসতে রাত হবে বা হওয়াটাই স্বাভাবিক। গাড়ি পার্ক, মিমকে কোলে নিয়ে নেহার হাত ধরে শপিং মলে গেলাম। প্রথমে লেডিস সাইটে গেলাম। ওমা, সেখানে যায়ে দেখি আমার এক্স ইংলিশ, আমার কিউটির মামনি দাঁড়িয়ে আছে। ওহ, তাহলে নেহা ওকে আমাদের আসার কথা বলেছ। এরপরে ম্যামকে নিয়ে দোকানের ভিতরে ঢুকলাম। নেহা আর সামিয়া তাদের শপিং করতে ব্যস্ত। আমি আর আমার মেয়ে অসহায়ের মতো তাদের শপিং করা দেখতেছি। একটু পরে সামিয়া সেলসম্যানকে মিমের জন্য কিছু পোশাক দেখাতে বলল। আমি নেহাকে বললাম, আপু তোর ফোনটা একটু দে তো। নেহা আমাকে ওর ফোনটা বের করে দিল। দেখি ফোনটা বেশ পুরনো হয়ে গেছে। আজ থেকে 1 বছর আগে এটা ওকে নিয়ে দিয়েছিলাম। আজকে আবার একটা নিয়ে দিব। চলে গেলাম শাওমির শোরুমে। সেখান থেকে নিচ মডেলের একটা ফোন কিনে লুকিয়ে নিয়ে যাই গাড়িতে রাখলাম, সারপ্রাইজ দিব বলে। ও নেহার মোবাইল ফোন যে জন্য নিলাম সেটা তো করাই হলো না। কল লিস্টে যায়ে দেখি ভাবি নামে সেভ করা একটা নাম্বারে বেশি কথা হয়ে। নাম্বারটা দেখে তো বেহুশ হওয়ার মতো অবস্থা, কেননা আমার এই নাম্বারটা হলো আমার এক্সের। তার মানে নেহাই সামিয়াকে সব কিছু বলে। দাঁড়া দেখাচ্ছি মজা। সুন্দর যে এক্সের নাম্বারটা ব্ল্যাক লিস্টে রাখলাম। সানগ্লাস পরিহিত হাসি মুখ, সানগ্লাস পরিহিত হাসি মুখ, সানগ্লাস পরিহিত হাসি মুখ, সানগ্লাস পরিহিত হাসি মুখ। কাজ শেষে চলে আসলাম ওদের কাছে। ওদের এখনো শপিং করা শেষ হয়নি। নেহাকে ওর ফোন দিয়ে দিলাম। আমি আমার প্রয়োজনীয় কিছু কাপড় কিনলাম। ওদেরকে নিয়ে একটা জুয়েলারিতে গেলাম। সেখানে যাই একটি নেকলেসে আমার নজর আটকে গেল। আমি হেল্প বয়কে এটা প্যাক করে দিতে বললাম। আমি যখন নেকলেসটা প্যাক করে দিতে বলেছিলাম, তখন সামিয়া আমার দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি হাসতেছে। সে মনে করেছে এটি আমি তার জন্য কিনেছি। এবার দেখো মজা কেমন লাগে। নেহাকে বললাম, নেহা এই নেকলেসটা ভালোভাবে রাখিস তো, এটা মিমিকে গিফট করব। শাহিদের কথা শুনে সামিয়ার ভিতরে মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে পিঠাচ্ছে। তবুও সব কিছু নীরবে সহ্য করে নিল। এত কিছু করার পরেও যদি তাকে শাহিদকে হারাতে হয়। নেহা হারে আমাদের ক্লাসের, চিনিস না, কয়েকদিন আগে আমাকে প্রপোজ করেছিল।
আমি কয়েকদিন সময় চেয়েছিলাম, এখন ভেবেছি ট্যুরে যাই এই নেকলেস দিয়ে আমি আবার প্রপোজ করব। শাহিদের কথায় নেহা অবাক হয়ে গেল। নেহা ভাবতেও পারেনি তার ভাই অন্য একজনকে ভালোবাসে। সামিয়া আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে শপিং মল থেকে বের হয়ে গেল। আমি অবাক হলাম, কি ব্যাপার, এইটুকু কথাতে সামিয়া এত হার্ট হবে ভাবতেই পারিনি। হলে হবে আমার কি, কেবল তো শুরু। নেহা আর মিমকে নিয়ে বাসায় আসলাম। বাসায় পৌঁছে ঘড়িতে দেখি রাত 9টা বেজে গেছে। ভেবেছিলাম কোনো রেস্টুরেন্টে ডিনার করে আসব, কিন্তু তা আর হলো না। রুমে এসে ফ্রেশ হয়ে মোবাইলের বক্সটা নিয়ে নেহার রুমে গেলাম। তবে একটা জিনিস ভাবাচ্ছে, গাড়িতে উঠার পর থেকে বাসায় আসার অবধি নেহা আমার সাথে একটা কথাও বলেনি। মিম গাড়িতেই ঘুমিয়ে গিয়েছিল। ওকে কোলে করে নিয়ে এসে আমার বিছানায় শুয়ে দিলাম। নেহার রুমে যাইয়ে দেখি নেহা শুয়ে আছে। আমি নেহাকে ডাক দিলাম, আমি আপু, তোর কি শরীর খারাপ? আমার কথা শুনে নেহা উঠে বসে পড়ল। নেহা, না ভাইয়া, ঠিক আছি। আমি তাহলে? নেহা, এমনি শুয়ে আছি। আমি ও এই নে, এটা ফোনের বক্সটা ওর দিকে এগিয়ে দিয়ে, তোর জন্য। নেহা, কি আছে এখানে? আমি মোবাইল ফোন। নেহা, হাতছা রেখে দেও। নেহার এমন আচরণে আমি অবাক হয়ে গেলাম। নেহাকে বললাম, কি হয়েছে আপু তোর? নেহা, ভাইয়া, তুমি কি সত্যি মিমিকে ভালোবাসো? ওহ, এতক্ষণে বুঝতে পারলাম এই ব্যাপার। হায়রে ভাবি, পাগলি যে। আমি কেন না জানার ভান করে? নেহা, এমনি বলতেছি। আমি মুচকি হেসে বললাম, সেটা পরে বুঝতে পারবি। চল ডিনার করবি। নেহা, আমি খাবো না, তুমি খাও। আমি সেটা বললে হবে না, তুইও চল আমার সাথে। শেষে আমার জোরাজুরিতে ডিনার করার জন্য রাজি হলো। অতঃপর দুই ভাইবোন মিলে ডিনার করে যে যার রুমে গেলাম। আমি রুমে এসে আমার এবং আমার মেয়ের 3 দিনের প্রয়োজনীয় ড্রেসগুলো ল্যাকেজে ভরে নিলাম। ____________। নেহা ডিনার করে রুমে এসে সামিয়াকে ফোন দিল। নেহা, হ্যালো ভাবি, কি করতেছ? সামিয়া, এই তো বসে আছি। তুমি? কাপা কাপা কণ্ঠে। নেহা ডিনার করে রুমে আসলাম। সামিয়া, ভালো। নেহা, তোমার কণ্ঠ এমন লাগতেছে কেন? কান্না করতেছ? সামিয়া, কি করব বলো, যার জন্য এত কিছু করলাম সে আজ অন্য কারো। কান্না করতে করতে। নেহা, ভাবি, তোমার ভেঙে পড়লে চলবে না। ভাইয়া হয়তো তোমাকে হার্ট করার জন্য কথাটা বলেছে। তাছাড়া আমি ভাইয়াকে চিনি, কোনো দিন আমার কাছে কোন কথা লুকাইনি। মিমি যদি সত্যিই প্রপোজ করত তাহলে আমাকে আগেই বলতো। বুঝেছ? তুমি লেগে থেকো। সামিয়া, ঠিক আছে, পরে কথা হবে। নেহার কথা শুনে সামিয়া কিছুটা শান্তি পেল। ফজরে ঘুম থেকে উঠে গোসল করে ফ্রি মাইন্ড নামাজ নেহা আর মিমকে ডেকে তুললাম। মিমকে ফ্রেশ করে নিয়ে ডাইনিং টেবিলে আসলাম। নেহা এখনো ডাইনিং টেবিলে আসেনি। একটু পরে নেহা আসলো। গতকাল বুয়াকে কিছু খাবার রান্না করে ফ্রিজে রেখে দিতে বলেছিলাম। 3 জন একসাথে নাস্তা করে রুমে এসে ড্রেস আপ করে বের হয়ে গাড়িতে এসে বসলাম। এরপরে ড্রাইভার আঙ্কেল আমাদের যে কলেজে নিয়ে যায় নামিয়ে দিলেন। কলেজে পৌঁছে ঘড়িতে দেখি 6:30 বেজেছে। নেহা নেহার ফ্রেন্ডদের কাছে গেল। আমি আমার মেয়েকে নিয়ে আমার বন্ধুদের কাছে যেতেই প্রিন্সিপাল স্যার সকলকে গাড়িতে ওঠার জন্য বললেন। সিটি লটারির মাধ্যমে নির্ধারিত করা হয়েছে। একটু পরে সামিয়া এসে আমার কাছ থেকে মিমকে নিয়ে গেল। মিমকে নিয়ে যাওয়ার পরে ইকোনমিক স্যার এসে আমাকে বললেন, স্যার, এই লিস্ট নিয়ে সকল বাসে যাইয়ে দেখো তো সবাই ঠিক মতো উঠেছে কিনা। আমি, ঠিক আছে স্যার। এরপরে সকল বাসে যাইয়ে দেখে আসলাম সবাই ঠিকঠাকই বসেছে। মোট 11টি বাস যাচ্ছে আমাদের কলেজ থেকে। অনেক কয় বছর পর আমাদের কলেজ থেকে ট্যুরে যাচ্ছে, এই জন্য স্টুডেন্টদের যাওয়ার আগ্রহটা বেশি। যাকগে, আমি আমাদের ডিপার্টমেন্টের জন্য যেই বাস ফিক্স করা হয়েছে সেটাই গেলাম। ওমা, গাড়িতে উঠে দেখি আমার বন্ধুরা সহ সবাই নিজ নিজ সিটে বসে পড়েছে। সব সিট পূর্ণ হয়ে গেছে। আমার পকেট থেকে টিকেটের কার্ডটা বের করে দেখি 36 নাম্বার সিটটা আমার। 36 নাম্বার সিটে যায় তো আমি অবাক, কেননা আমার পাশের সিটেই বসে আছে পর্ব 22। ক্যারেট 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 36 নাম্বার সিটে যায় তো আমি অবাক, কারণ আমার পাশের সিটেই বসে আছে মিমি, যার কথা আমি গতকালকে শপিং মলে বলেছিলাম। আমার পাশের সারির 2 সিট পিছনে সামিয়া এবং আইসিটি বিভাগের ম্যাম বসেছিলেন। তবে আমাদের কথা ওরা ওদের সিট থেকে শুনতে পাবে। মিম সামিয়ার কোলে বসেছিল, আর নেহা অন্য বাসে ছিল। আমি সিটে বসতেই মিম আমাকে দেখতে পেল। আমাকে দেখেই বলল, বাবাই, আমি তোমাল কাতে দাবো।
আমি ঠিক আছে আম্মু এসো। মিমকে আমি আমার কাছে নিয়ে এসে সিটে বসে পড়লাম। জানালার পাশে আমি বসেছি আর আমার পাশে মিমি বসেছে। মিমি মিমকে কোলে নিয়ে আদর করতেছে। আগে ক্লাসে নিয়ে যাওয়ার কারণে সকলেই মিমকে চিনে, কিন্তু মিম সবাইকে চিনে না। তেমনি মিমির ক্ষেত্রেও হয়েছে। মিমি মিমকে চিনে, কিন্তু মিম মিমিকে চিনে না, মানে তেমন পরিচিত নয়। মিম মিমির কাছ থেকে আমার কাছে এসে বলল, বাবাই এটা। মিমিকে উদ্দেশ্য করেতে, আমি এটা তোমার মামনি হয় আম্মু, আজ থেকে মামনি বলে ডাকবে আচ্ছা। মিমথি কাতে বাবাই, মামনি আমাল দন্য তোকলে তেনে তো, ছোট বাচ্চা তো তাই চকলেটের প্রতি আকর্ষণ বেশি। মিমি এই নাও আম্মু। মিমি ওর ব্যাগ থেকে চকলেট বের করে দিল। মনে হয় চকলেট নিয়েই এসেছিল। সামিয়ার দিকে তাকিয়ে দেখি সামিয়া আমাদের দিকে চেয়ে আছে। আমি ওকে রাগানোর জন্য মিমির সাথে কথা বলতে লাগলাম। আচ্ছা মিমি, তুমি এত সুন্দর কেন? তোমার সেই কাজল কালো চোখ, সেই আপেলের মতো গাল, সেই পাগল করা হাসি, সব মিলিয়ে মনে হয় যেন স্বর্গের কোনো রমণী নেমে এসেছে। মিমি মাথা নিচু করে লজ্জা মাখা হাসি দিয়ে বলল, ধ্যাত কি যে বলো না, কোনো খারাপ কথা বলবো না, কোনো খারাপ কথা বলবো না, কোনো খারাপ কথা বলবো না। আমি আরেকটু পাম দিয়ে বললাম, ও সত্যি মিমি, তোমার রূপের কোনো তুলনা হয় না। তবে যাই বলো না কেন, তোমার মতো সুন্দরী আমাদের কলেজে নেই। মিমি খুশিতে গদগদ হয়ে বলল, সত্যি? কোনো খারাপ কথা বলবো না, কোনো খারাপ কথা বলবো না, কোনো খারাপ কথা বলবো না। হ্যাঁ সত্যি, মন তো চাচ্ছে তোমাকে আমার মেয়ের আম্মু বানিয়ে ফেলি। সামিয়ার দিকে তাকিয়ে দেখি রাগে ফুঁসতেছে। যাক, তাহলে ঔষধ কাজে লেগেছে। রাগে ওর নাক কান লাল হয়ে গেছে। এটা সামিয়ার একটা অভ্যাস। মিমি মুচকি হেসে বলল, না করেছে কে? বানিয়ে ফেলো। ওমা, এই মেয়ে বলে কি? আমি ওর দ্বারা আমার ইএক্সকে রাগাতে চাচ্ছি, আর সে বলতেছে তাকে আমার মেয়ের আম্মু বানাতে। আমি মিমিকে সান্ত্বনা দিয়ে বললাম, আমি আমার পরিবারের সাথে কথা বলে দেখি জানু কেমন। মিমি ঠিক আছে জানু বলেই আমার গালে কিস করে বসল। হায় আল্লাহ, এ আমি কার পাল্লায় পড়লাম? সামিয়া আর এসব সহ্য করতে না পেরে তার সিটে থেকে ওঠে আমাদের কাছে এসে মিমিকে বলল, এই মেয়ে এখানে কি চুমাচুমি করতে এসেছ? বিস্ফোরিত মুখ, বিস্ফোরিত মুখ, বিস্ফোরিত মুখ, বিস্ফোরিত মুখ, রেগে লাল হয়ে। মিমি ভয়ে ঢোক গিলতে গিলতে বলল, না মানে ম্যাম। সামিয়া, কি মানে করতেছ? আমার সিটে যাইয়ে বসো যাও। মিমি, কেন ম্যাম? সামিয়া, আবার কথা বলো। আমি যা বলতেছি তাই হবে। যাও বলতেছি। বিস্ফোরিত মুখ, বিস্ফোরিত মুখ, বিস্ফোরিত মুখ, আর যেন কখনো তোমাকে শাহিদের সাথে না দেখি। কি আর করার, মিমি মন খারাপ করে সামিয়ার সিটে যাইয়ে বসল। সামিয়া আমার পাশে বসল, আর আমি মনের আনন্দে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। মনে হচ্ছে আমি কিছুই জানি না। সানগ্লাস পরিহিত হাসি মুখ, সানগ্লাস পরিহিত হাসি মুখ, সানগ্লাস পরিহিত হাসি মুখ। সামিয়া বিড়বিড় করে বলতেছে, শয়তান ছেলে বলে কি ওই মিমি পেতনি ছাড়া নাকি কলেজের অন্য কেউ সুন্দর নয়? তাহলে এতদিন আমার সাথে ছিলি কেন? এতদিন যখন আমার সঙ্গে রিলেশন করেছিলি তখন তো এত সুন্দর করে আমাকে বলিসনি যে তোমার গালগুলো আপেলের মতো সুন্দর, কাজল কালো চোখগুলো বেশি সুন্দর। আর আজকে একটা পেতনিকে পেয়ে আমাকে ভুলে গেছিস বলে কি তাকে আবার প্রপোজ করবে? দাঁড়া, তোর প্রপোজ আমি করাচ্ছি। সামিয়া যা যা বলতেছে সবকিছু আমি শুনতে পাচ্ছি, কারণ গানটা তখন আমি বন্ধ করে দিয়েছি। সামিয়াকে বললাম, ও ম্যাম কিছু বলতেছেন? সামিয়া আমার দিকে করুণ চোখে তাকিয়ে থেকে বলল, আচ্ছা শাহিদ, সত্যিই কি আমি তোমার অযোগ্য হয়ে গেছি? আমি এসব বলতেছেন কেন? আর মিমিকে ওঠে দিয়ে আপনি এখানে বসলেন কেন? সামিয়া রেগে গিয়ে আমার কলার ধরে বলল, আর কোনো দিন যদি আমার নাম ছাড়া অন্য কোনো মেয়ের নাম মুখে নিয়েছিস তাহলে তোকে শেষ করে দিয়ে আমিও শেষ হয়ে যাব।